নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা দহনের শেষ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? রমিতা চৌধুরী। স্বামীর নাম পলাশ চৌধুরী। ঠিকানা 23 গলফ ক্লাব অ্যাভিনিউ। গত 13ই মে রাত 10টায় টালিগঞ্জ থানায় আপনি একটা এফআইআর লজ করেছিলেন, ঠিক? ঠিক। ওই দিন রাত 9টা নাগাদ টালিগঞ্জ মেট্রো স্টেশনের চাতালে 4জন যুবক আপনার শ্লীলতাহানির চেষ্টা করেছিল। এই ছিল আপনার এফআইআর এর মূল বয়ান, ঠিক? কোর্টরুমে ঠিক ঠিক করছে মানুষ। কেসের থেকেও সুন্দরী রমিতা চৌধুরীকে দেখার উৎসাহ বেশি সকলের। তাদের দৃষ্টি বিঁধছে রমিতাকে। রমিতা মাথা নামিয়ে নিল। আকাশ নীল পিওর সিল্কের আঁচল আরো ভালো করে জড়িয়ে নিল গায়ে। বলুন, সংকোচ করবেন না। শিরোতানি হয়েছিল? যারা আপনার সঙ্গে সেদিন অশ্লীল আচরণ করেছিল আপনি নিশ্চয়ই তাদের দেখলে চিনতে পারবেন। রমিতা চুপ। দেখুন তো, ওই কাঠগড়ায় যারা দাঁড়িয়ে আছে তারাই সেই যুবকের কিনা। রমিতার মাথা বুকে মিশে গেল। দূর থেকেও বোঝা যায় সেই অসম্ভব কাঁপছে। রবীন দত্ত গলা আরো কোমল করল। ভয় পাবেন না, দেখুন। রমিতা এক ঝলক তাকিয়েই চোখ নামিয়ে নিল। 4টে মুখ ছুঁয়ে গেল তাকে। মুহূর্তের মধ্যে শরীরের ক্রোধের আলোড়ন, পর মুহূর্তে দেহ অবশ। কাঠগড়া দুলছে, অতলে ডুবে যাচ্ছে রমিতা। রমিতা চোখ বুঝল। যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা সদা প্রভু আমার সঙ্গে সঙ্গে আছেন। যখন আমি মৃত্যুর ছায়া উপত্যকা দিয়া, 2 হাতে কাঠগড়া আঁকড়ে ধরেছে রমিতা। আমি চিনতে পারছি না। ঘাবড়াবেন না মিস চৌধুরী, আরো ভালো করে দেখুন। লুক স্ট্রেট, চিনতে পারছেন? রমিতা মুখ তুলল না। নতমস্তকে শ্বশুর মশাইয়ের উকিল বন্ধুর শেখানো বুলি তোতা পাখির মতো আউড়ে যাচ্ছে। ঝড় বৃষ্টি হচ্ছিল, আলো কম ছিল, কারোর মুখে ভালো করে দেখতে পাইনি। রমিতার গলা কহিত খাদে নেমে গেছে, কাঁপছে। গর্ভের শিশুটা কি নড়ে উঠল? সে কি অন্য কিছু শুনতে চায়? সরকারি উকিল উত্তেজিত, বিপক্ষ মিটিমিটি হাসছে। কোর্টরুমে মৃদু গুঞ্জন। কোটঘর ছাপিয়ে গুঞ্জন ছড়িয়ে গেল বাইরেও। প্রাঙ্গণের প্রাচীন বটগাছের পাতারা আরো আরো অনেকবারের মতো একবারও লজ্জায় মাথা নামিয়েছে। ভীতু কুকুরটা গাছের গোড়ায় কুণ্ডলি পাকিয়ে বসে পড়ল। ভিজবে আজীবন। ঝিনুক আদালত কক্ষের সামনে ভিড় ঠাসা ছোট্ট করিডোরে দাঁড়িয়েছিল, সঙ্গে মানুষ আর ছোটন। তাদের খানিক তফাতে দাঁড়িয়ে আছে পলাশ। পলাশ বেশ সচেতন ভাবেই অন্যমনস্ক। তার সুনিয়ন্ত্রিত চোখে এসে কিছুতেই ঝিনুকের চোখে পড়তে দিচ্ছে না। ঝিনুকেরও পলাশে আগ্রহ নেই। কাল রাত থেকে তার বুকে এক টানা টাইফুন বয়ে যাচ্ছে। তূর্ণীরের ভালোবাসা টিফিনের টিকিয়ে রাখতে গেলে অলিখিত চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে ঝিনুককে। ব্যক্তিগত সংকটের সন্ধিক্ষণে পৌঁছে প্রতিটি পুরুষই হয়ে যাবে দুঃশাসন রামচন্দ্র। কেউ প্রকাশ্যে নারীকে বিবস্ত করতে চাইবে, অথবা প্রেমিকের ছদ্মবেশে আগুনে ঝাঁপ দিতে বলবে প্রিয়তমা নারীকে, যেন নারী শুধুই তার অধিকারের পণ্য সামগ্রী। প্রিয়তমা থাকতে হলে নারীকে অর্পণ করতে হবে নমনীয় দাস্য। তবেই অটুট থাকবে নারী পুরুষের প্রেমের বন্ধন। প্রেম এত নিষ্ঠুর! এই দিদি, শরীর খারাপ লাগছে নাকি? জল খাবি? একটি নিদ্রাহীন রাত ঝিনুকের চোখের কোলে যখন কালি লেপে দিয়েছে। ভাইকে তার জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো, কতটা জল খেলে হৃদয় শীতল হয় রে? নির্জীব ঠোঁট দুটো নড়ে উঠল। দরকার নেই। মানুষ বলল, এই ঝিনুক, কোর্টে তোর নাম ডাকছে, চল। কোর্ট ঘরে ঢুকতে গিয়ে থমকেছে ঝিনুক। রমিতা 2জন ভদ্রলোকের সঙ্গে বেরিয়ে আসছে। তীব্র যন্ত্রণায় তার ফর্সা মুখ কালচে নীল। করুণ অসহায় দৃষ্টি ঝিনুকের ওপর নিবদ্ধ।
ঝিনুকের শিথিল স্নায়ুর সঙ্গে সঙ্গে টান টান। নিজেকে ফিরে পাচ্ছে। দৃঢ় পায়ে কাঠগড়ায় উঠল ঝিনুক। তার চোখে মুখে বেশ উদ্দীপ্ত, কণ্ঠে জড়তা নেই। তাকে দেখে কেউ কল্পনাও করতে পারবে না কয়েক মিনিট আগে একটা মেয়ের বুকের ভিতর উথাল পাথাল ঝড় বয়ে যাচ্ছিল। সরকারি উকিলের প্রশ্নের জবাবে নিখুঁতভাবে বর্ণনা করে গেল সেদিনের দৃশ্য। বিভিন্ন ক্রিয়ার বর্ণনা দিতে গিয়ে প্রতিটি ছেলেকে আলাদা আলাদাভাবে শনাক্ত করল। রবীন দত্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে বসার ওপর উঠে দাঁড়িয়ে ডিফেন্স লয়ার। ভদ্রলোক মানুষের সমবয়সী প্রায়, বড়ই হবে, ছোট নয়। থলথলে চর্বিওয়ালা মুখ, মুখে মধুর হাসি লেগে আছে, চোখে স্নিগ্ধ প্রশান্তি। স্নেহমাখা কণ্ঠে কথা শুরু করলো ভদ্রলোক। আচ্ছা মা, ঠিক কটার সময় ঘটনাটা ঘটেছিল বললেন? ঝিনুক আবার সময় বলল, রাত 9টা নাগাদ। আপনি কি মা তখনই ওখানে পৌঁছেছিলেন না আগে থেকে দাঁড়িয়েছিলেন? ট্রেন থেকে নেমে ঝড় বৃষ্টিতে আটকে পড়েছিলাম। তার মানে ঝড় বৃষ্টি আরম্ভ হওয়ার আগে ট্রেন থেকে নামেননি? না। আপনি নিশ্চয়ই একাই ছিলেন? একা না থাকলে আরো কেউ তো আমার সঙ্গে থানায় যেতই। এ কথার উত্তর দিন মা। একা ছিলেন তো? একাই ছিলাম। আপনি কি প্রায়শই একা একা রাত করে টেলিগঞ্জ মেট্রো স্টেশনে নামেন? রবীন দত্ত ঝট করে উঠে দাঁড়িয়েছে। অবজেকশন ইওর অনার, এই প্রশ্নের সঙ্গে কেসের কোনো সম্পর্ক নেই। অবজেকশন সাস্টেন্ড। আপনি অন্য প্রশ্ন করুন মিস্টার মল্লিক। ভদ্রলোকের মুখে অমায়িক হাসি। ঠিক আছে স্যার। আচ্ছা মা, আপনি শুধু একটা প্রশ্নের উত্তর দিন। আপনি কি রাস্তাঘাটে একা একা ঘোরাফেরা করেন? একাও থাকি, কখনো কখনো বন্ধুরাও থাকে, আত্মীয় স্বজনও থাকে। বন্ধু মানে শুধু মেয়ে বন্ধু, না আপনার পুরুষ বন্ধুও আছে? আমার সব রকম বন্ধুই আছে। পুরুষ বন্ধু বেশি না মেয়ে বন্ধু বেশি? গুনে নিন। কাইন্ডলি নোট ডাউন ইওর অনার। শ্রীমতী সরকার তার পুরুষ বন্ধুর সঙ্গে ঠিক গুনে উঠতে পারেন না। রবীন দত্ত আবার দাঁড়ালো। স্যার, আমি বুঝে উঠতে পারছি না বর্তমান কেসের সঙ্গে এসব প্রশ্নের কি সম্পর্ক আছে। ডিফেন্স লয়ার চাপা গলায় বলল, বুঝবে, এক্ষুনি বুঝবে, বলেই ঝিনুকের দিকে ঘুরেছে। আচ্ছা মা, আপনি তো রাস্তাঘাটে একাই ঘোরেন, আপনার সঙ্গে কেউ নিশ্চয়ই এই ধরনের কুকাজ করার চেষ্টা করেনি? ঝিনুকের ভুরু চোরা হলো। করলে তো আপনার সঙ্গে আগেই কোর্টে দেখা হতো। ঘর জুড়ে মৃদু হাস্যরোল। ডিফেন্স লয়ারও মজা পেয়ে হাসছে। বাহ, বেশ বুদ্ধিমতির মতো উত্তর। আচ্ছা মা, আপনি বললেন টালিগঞ্জ মেট্রো স্টেশন দিয়ে আপনি মাঝে মাঝেই ফেরেন। ওখানে আপনি কখনো অপ্রীতিকর অবস্থায় পড়েছেন? না। একা থাকলে? না। রাত বেশি হয়ে গেলে? না। চত্বরে ঘোরাফেরা করতে হলে? বলছি তো না। আপনি একই প্রশ্ন বারবার করছেন কেন? আপনি ওখানে 8 ঘন্টা দাঁড়িয়ে থেকেছি, কোনোদিন কিছু হয়নি। ঝিনুকের ধৈর্যচ্যুতিতে ডিফেন্স লয়ার বেশ প্রসন্ন। স্যার, নোট করবেন, উনি মাঝে মাঝে মেট্রো স্টেশনে একা একা ঘোরাফেরাও করেন, রাতেও। 8 ঘন্টা ধরেও ঘুরতে হয় কখনো কখনো। আমি আপত্তি জানাচ্ছি স্যার। ডিফেন্স আমার সাক্ষী সম্পর্কে অশোভন ইঙ্গিত করছেন। অশোভন ইঙ্গিত কোথায় করলাম? উনি যা বললেন সেটাই স্যারকে নোট করে বললাম। অবজেকশন ওভার রুলড। প্লিজ কন্টিনিউ। তা মা, ঠিক কটার সময় ঘটনাটা ঘটেছে বললেন যেন? বললাম তো, রাত 9টা নাগাদ। আপনার হাতে ঘড়ি ছিল না? ছিল, তবে ঘটনাটার সময় আমি ঘড়ি দেখিনি। তার মানে টাইমটা আন্দাজে বলছেন, তাই তো? আন্দাজ কেন হবে? আমরা ওখান থেকে থানায় গেছি 20-25 মিনিট পর, তখন প্রায় 9:45। প্রায় কেন, তখনও ঘড়ি দেখেননি? দেখেছিলাম, ঠিক টাইম মনে নেই। এফআইআর এর সময় লেখা আছে। গুড। তা আপনি অত রাত্রিতে মেট্রো করে কোথা থেকে ফিরছিলেন? এগেন অবজেকশন ইওর অনার। উনি বারবার অত রাত্রির বলছেন কেন? কলকাতা শহরে রাত 9টা এমন কিছু রাত নয়, বিশেষ করে গরমকালে। স্যার, আমার লার্নেড পাবলিক প্রসিকিউটর যদি এভাবে প্রতিটি কথায় বাধা দেন, তবে তো প্রশ্ন করাই যায় না। রাত্রিকে রাত্রির বলা যাবে না, এ তো অদ্ভুত কথা। ঠিক আছে, অত রাত্রির কথাটা বাদ দিলাম। আপনি বলুন তো, আপনি রাত 9টার সময় কোথা থেকে ফিরছিলেন? ভবানীপুরে এক বন্ধুর বাড়ি থেকে। বন্ধু না বান্ধবী? বান্ধবী। তা মা, আপনার বান্ধবী বাড়ি থেকে মেট্রো স্টেশন কাছে না বাস স্টপের কাছে? দুটোই। বেশ, আপনার বাড়ি তো বললেন চণ্ডীতলায়, ওখানে অবধি তো ভবানীপুর থেকে বাস যায়? যায়। মেট্রোতে গেলে আপনার ওখান থেকে কিভাবে ফিরতে হয়?
টালিগঞ্জে নেমে সাধারণত রিক্সা ধরে নিই, মাঝে মাঝে হাঁটি। তাহলে দেখা যাচ্ছে বাসে গেলে আপনি সোজাসুজি চণ্ডীতলায় পৌঁছতে পারেন। মেট্রোতে গেলে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়, টিকিট কাটতে হয়, আবার নিচে নামতে হয়, তারপর টালিগঞ্জ পৌঁছে রিক্সা, তাই তো? আচ্ছা মা, আপনি বান্ধবীর বাড়ি থেকে কটার সময় বেরিয়েছিলেন? ঝিনুক দু এক মুহূর্ত ভাবলো। 8:20, 8:30। কটা বলবে? মুখ থেকে বেরিয়ে গেল 8:30টাই হবে। এটাও আন্দাজ। ভালো, আপনি দেখছি সবে আন্দাজে আন্দাজে বলেন। আচ্ছা, একটা ঠিক করে বলুন তো, ওই সময় বাসে ভিড় থাকে কিনা? তেমন থাকে না। বাসে ফিরতে আপনার সুবিধা বেশি, খরচও কম। তবু আপনি অত কষ্ট করে মেট্রোতে ফিরে ঠিক 9টায় ওই চত্বরে হাজির রইলেন। এটা কি আপনার একটু কাকতালীয় মনে হয় না মা? ঝিনুক প্রশ্নটা অন্তর্নিহিত অর্থ বুঝে উঠতে পারল না। উত্তর কি দেবে সেটাও। ডিফেন্স লয়ার বলল, উত্তরটা ঠিক খুঁজে পাচ্ছেন না তো? আমি বলে দিচ্ছি। আপনার সেদিন ওখানে উপস্থিত থাকাটা মোটেই কাকতালীয় নয়। এই কেসে অভিযুক্তদের বিপদে ফেলার উদ্দেশ্যেই ওই রকম একটা সাজানো ঘটনা আপনার দরকার ছিল। আমি কি ভুল বলছি মা? ঝিনুক সজোরে মাথা নাড়ল। একদম বাজে কথা। আমি ওদের চিনি না, জানি না, কেন মিছিমিছি ওদের বিপদে ফেলতে যাব? চেনেন না, জানেন না, অথচ নিখুঁতভাবে শনাক্ত করে ফেললেন একবার দেখেই। আমি ওদের খুব কাছ থেকে দেখেছিলাম। কত কাছ থেকে? ভিকটিম যত কাছ থেকে দেখেছিলেন তার থেকেও। অতটা না হলেও একদমই কাছে ছিলাম। আচ্ছা মা, ওই জায়গায় রাত্রিবেলা আলো কিরকম থাকে? ভালোই থাকে। যখন ভয়ানক ঝড় বৃষ্টি চলে তখনও কি যথেষ্ট আলোকিত থাকে? থাকে। কিন্তু আপনি যার শ্লীলতা রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, তিনিই বা তার স্বামী, যিনি সেই সময় স্ত্রীর সঙ্গে অকুস্থলে ছিলেন, তারা বলছেন ঝড় বৃষ্টিতে জায়গাটা অন্ধকার হয়ে গিয়েছিল। ওরা কি মিথ্যে বলছে? ওরা সত্যি বলতে ভয় পাচ্ছেন। আপনাকে ওরা বলেছেন নাকি ওরা ভয় পাচ্ছেন? আমি অনুমান করছি। বাহ, আপনি দেখছি খুবই সাহসী নন। আপনার অনুমান শক্তিও অত্যন্ত প্রখর। অনুমান, আন্দাজ, প্রায়, নাগাদ। স্যার কাইন্ডলি নোট করুন, উনি কোনো কিছুই স্পেসিফিক বলতে পারবেন না। শুধু অনুমান শক্তির ওপর ভর করেই উনি সাক্ষ্য দিতে এসেছেন। আচ্ছা মা, এই যে 4 যুবক এখন কাঠগড়ায় দাঁড়িয়ে, যাদের আপনি একবার দেখেই অনুমান ক্ষমতা দিয়ে শনাক্ত করে ফেললেন, ঘটনার দিন এদের পোশাক আশাক কেমন ছিল আপনার মনে আছে? একজন কালো টি শার্ট পরা ছিল, একজন ব্যাগি শার্ট। কোনজন কালো টি শার্ট পরা ছিল? ঝিনুক বিভ্রান্ত বোধ করছিল। কপালে ঘাম জমতে শুরু করেছে। রোগাটাই তো কালো টি শার্ট পরেছিল, নাকি ফর্সাটা? নিজেকে ঝিনুক শক্ত করলো আপ্রাণ। নার্ভাস ভাবটা কাটাতে চাইল। ওদের আমি মাত্র কয়েক মিনিটের জন্য দেখেছিলাম। উত্তেজনার মাথায় কে কি পোশাক পরেছিল সঠিক মনে রাখা সম্ভব নয়। এই তো মা, আপনার অনুমান শক্তি কমেছে কিছুটা। আচ্ছা, এদের তো নয় কয়েক মিনিটের জন্য দেখেছিলেন, শ্রীমতী রমিতা চৌধুরী, পলাশ চৌধুরীকে তো অনেকক্ষণ ধরে দেখেছিলেন। তারা কি পোশাক পরেছিলেন মনে আছে? পলাশবাবু প্যান্ট শার্ট, রমিতা চৌধুরী শাড়ি। কি রঙের শাড়ি? সম্ভবত সাউথ ইন্ডিয়ান শাড়ি, টিয়া রঙের। আবার সম্ভব। আর পলাশবাবু? মনে নেই। আশ্চর্য। অতক্ষণ ধরে ওদের সঙ্গে রইলেন, উদ্যোগী হয়ে থানায় নিয়ে গেলেন, পলাশবাবুর শার্টের রং খেয়াল রইল না, অথচ ওদের একজন টি শার্টের রং কালো ছিল সেটা আপনার মনে রয়ে গেল। সেটাই তো স্বাভাবিক। যদি পূর্বে ঘনিষ্ঠ পরিচয় থেকে থাকে তবে নিশ্চয়ই স্বাভাবিক। কোনো ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য 4টে নিরপরাধ ছেলেকে অভিযুক্ত করতে চাইলে আরো বেশি স্বাভাবিক? কখনো না। ওরা রমিতা চৌধুরীকে টানাটানি করছিল, অসভ্য আচরণ করছিল, মোটর সাইকেল পর্যন্ত তুলে যেতে যাচ্ছিল। আপনি মিছিমিছি উত্তেজিত হয়ে পড়ছেন মা। আমি তো একবারও বলিনি রমিতা চৌধুরীর শ্লীলতাহানির চেষ্টা করা হয়নি। তবে তারা এরা নয় হলে ভিকটিম নিশ্চয়ই চিনতে পারতেন। আপনার আগেই ভিকটিম কি বলেছে আমি জানি না। আমি যা দেখেছি তাই কোর্টকে জানাতে এসেছি। এদের একজনের মোটর সাইকেলও ওখানে পাওয়া গেছে। বৃষ্টির সময় তো আরো অনেক মোটর সাইকেল, স্কুটার ওখানে ছিল না? এই ছেলেটি যে মোটর সাইকেল ফেলে পালিয়েছে তার নম্বর আমি পুলিশকে দিয়েছিলাম। বা বলা যায় আপনি একটি মোটর সাইকেলের নম্বর দিয়েছিলেন। ঘটনাচক্রে দেখা গেছে সেটার মালিক ওই ছেলেটি। এতে কিছু প্রমাণ হয় না। হয়তো ছেলেটি ওখানে মোটর সাইকেল ফেলে রেখে গেছিল, হয়তো আপনিও ওই মোটর সাইকেলই এসেছিলেন,
হয়তো আপনার সঙ্গে ঝগড়া করে ছেলেটি চলে গেছে। না না মা, চোখ মুখ লাল করবেন না। আপনার যেমন অনুমান আমারও তেমন অনুমান। আচ্ছা, আপনিও তো একজন যুবতী নারী। ওইখানে ওই পরিস্থিতিতে যারা রমিতা চৌধুরীর শ্লীলতাহানির চেষ্টা করছিল তারা আপনাকে কিছু করেনি? ওরা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, চোয়ালে ঘুষি মেরেছিল, হাত মুচড়ে ধরেছিল। আর কিছু? খারাপ গালাগাল দিচ্ছিল। আর কিছু? কোনো গোপন অঙ্গে হাত ফাত দেওয়া? মানে আপনিও তো নারী না। আমার উপর যে আক্রমণ হয়েছিল সেটার জন্য আলাদা ডায়েরি করেছিলেন? না। আপনার উপর হামলা হলো তাই নিয়ে আপনি ডায়েরি করলেন না, অথচ অন্যের শ্লীলতাহানি নিয়ে ডায়েরি করাতে উদ্যোগী হয়ে পড়লেন। কোনো মেয়ের ওপর শারীরিক আক্রমণ আর কোনো মেয়ের ওপর মানে তাকে অপমান করা, তাকে ঝিনুক কিছুতেই বুঝিয়ে উঠতে পারছিল না। কান মাথা ঝাঝা করতে শুরু করেছিল তার। রবীন দত্ত ঝিনুককে সাহায্য করতে উঠে দাঁড়ালো। স্যার, উনি বলতে চাইছেন মেয়েদের জন্য ফিজিক্যাল অ্যাসল্ট আর সেক্সুয়াল অ্যাসল্ট এক নয়। সেক্সুয়াল অ্যাসল্ট ইজ মোর অফেন্সিভ। বুঝেছি, আপনাকে লিড করতে হবে না। ডিফেন্স লয়ার এতক্ষণে সামান্য গলা উঠিয়েছেন। তা ফিজিক্যাল অ্যাসল্টটাকে চার্জশিট রাখা হয়েছে আন্ডার সেকশন 355? নো। ব্যাস, আমার যা জানার জানা হয়ে গেছে। শুধু একটা শেষ প্রশ্ন মা, 13ই মে রাত 9টা নাগাদ মেট্রো রেল চত্বরে শুধু কি আপনারা তিনজনেই ছিলেন? আপনি, রমিতা চৌধুরী আর পলাশ চৌধুরী? না, আরো অনেক লোক ছিল, কিন্তু আমি তো সরকার পক্ষের আর কোনো সাক্ষী দেখছি না। আর কেউ থানায় গেল না, শুধু আপনিই গেলেন। হ্যাঁ, আর সকলে মজা দেখছিল, ভিতুর মতো পালিয়ে গিয়েছিল। এগুলো আপনার অনুমান? ব্যাস, আমার কাজ শেষ। ভদ্রলোক ঝিনুকের সামনে থেকে সরে এজলাসের দিকে এগোলো। স্যার, আমি মাননীয় আদালতকে কয়েকটা পয়েন্ট নোট করতে নিতে বলছি। 1, সাক্ষীর সব তথ্য অনুমান ভিত্তিক। একটি প্রশ্নের উত্তরও তিনি সঠিক নিশ্চয়তার সঙ্গে দিতে পারেননি। 2, এর অসংখ্য পুরুষ বন্ধু আছে। মেট্রো রেল চত্বরেও এর একা একা ঘোরাফেরা করার অভ্যাস আছে। অতএব এর সাক্ষী নথিবদ্ধ করার সময় এর চরিত্র সম্পর্কেও চিন্তা ভাবনার অবকাশ থেকে যায়। 3, ভিকটিম বা ভিকটিমের স্বামী পরিষ্কারভাবে বলে গেছেন অত কাছ থেকে দেখেও কাঠগড়ায় যারা আছে তাদের সঙ্গে সেদিনের অপরাধীদের তারা মেলাতে পারছেন না। 4, ওর ওপর যে আক্রমণ হয়েছিল সেই সম্পর্কে আলাদাভাবে কোনো ডায়েরি বা মেডিকেল রিপোর্ট নেই। 5, ভিড়ের মাঝে ঘটে যাওয়া তথাকথিত শ্লীলতাহানির ঘটনার একজন মাত্র অনুমানপ্রবণ সাক্ষী ছাড়া দ্বিতীয় সাক্ষী নেই। সেই সাক্ষীও এমন যিনি বাসে করে সরকারি বাড়ি না ফিরে অনেক বেশি কাঠখড় পুড়িয়ে মেট্রো স্টেশন চত্বরে দাঁড়িয়ে রইলেন এই ঘটনার সাক্ষী হওয়ার জন্য। ম্যাজিস্ট্রেট কলম বন্ধ করলেন। এইসব যা বলার আর্গুমেন্ট এক সময় বলবেন। এই সাক্ষীকে আরো কি আপনার ক্রস করার প্রয়োজন আছে? আপাতত নেই। বাট আই রিজার্ভ দ্য রাইট স্যার টু ক্রস হার এগেন। ম্যাজিস্ট্রেট রবীনবাবুর দিকে ফিরলেন। আপনি কি আগের দুজন সাক্ষীকে হস্টাইল ডিক্লেয়ার করতে চান? অবশ্যই স্যার। রবীন দত্ত হতাশ। তবে আমার মনে হয় ওদের ফার্দার ক্রস করে কোনো লাভ হবে না। ঝিনুক কাঠগড়া থেকে নেমে এলো। কেসের তারিখ আবার সামনের সপ্তাহে। নিজের জবানবন্দির নিচে স্বাক্ষর করে ঝিনুক যখন আদালত থেকে বেরিয়ে এলো তখন সে রীতিমতো টলছে। ছোটন কোথা থেকে একটা অ্যালুমিনিয়ামের গ্লাসে জল এনে ধরল তার সামনে। এক নিঃশ্বাসের জল শেষ। মানুষ বিধ্বস্ত মেয়ের কাঁধে হাত রাখলো। ছোটনকে বলল, তুই এগিয়ে গিয়ে একটা ট্যাক্সি ধর, আমরা আস্তে আস্তে আসছি। আকাশে আজ আবার ঘন মেঘের আবরণ। বেশ কয়েকদিন পর বৃষ্টির সংকেত পেয়ে ছেলেরা চক্রাকারে ঘুরতে ঘুরতে নেমে আসছে নিচে পৃথিবীর দিকে। ছোটন কোর্ট প্রাঙ্গণে ট্যাক্সি পেয়ে গেছে। বাবা, এইদিকে। এক মধ্যবয়সী ভদ্রলোক সহসা ঝিনুকের পথ রোধ করে দাঁড়ালো। আমি তোমার সঙ্গে দেখা করব বলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তুমি আমাকে চেনো না, আমি রমিতার বাবা। ঝিনুক ফ্যাল ফ্যাল করে তাকালো। মানুষ বলল, ওর শরীরটা আজ ভালো নেই, আপনি যদি পরে। ঝিনুক বাবাকে থামালো। আপনি বলুন, কি বলবেন, আমি ঠিক আছি। গ্রিক ভাস্কর্যের মতো শরীর নুইয়ে পড়েছে। আমার মেয়েটা পারল না। তুমি হয়তো বিশ্বাস করবে না, ও সত্যি কথাই বলতে চেয়েছিল। এই কমাস ধরে নিজের সঙ্গে লড়াইও করেছে খুব। ঝিনুক শান্ত স্বরে বলল,
ইচ্ছা থাকলে না বলতে পারতো না, কোনো কারণ নেই। হয় না মা, এত দায়, এত বন্ধন। একবার ভেবেছিলাম মেয়েটাকে চিরকালের মতো ও বাড়ি থেকে নিয়ে চলে আসব, স্বামী শ্বশুরবাড়ি সব চুলে যাক, পারলাম না। মেয়েটার পেটে বাচ্চা এসে গেছে, মেয়ে হয়ে জন্মে ও যে তোমাকে কি চোখে দেখে, একটু মনে বল আনার জন্য, একটু তোমার গলা শোনার জন্য কতবার যে তোমাকে লুকিয়ে লুকিয়ে টেলিফোন করেছে, একটি বারও কথা বলতে পারেনি। কতবার বুঝিয়েছে, কথা বলল, তোর প্রবলেমটা খুলে বল। মানুষ বিমূঢ়। আপনার মেয়ে? টেলিফোনটা আপনার মেয়ে করতো? কথা না বলে কেটে দিত কেন? সংকোচে, আত্মধিক্কারে তপনের গলা ভেঙে এলো। এত ভীতু আমার মেয়েটা। হয়তো আমারই দোষ, ছোট থেকে সেভাবে গড়তেই পারিনি। তাছাড়া মা, সবাই তো সব পারেও না। অন্যায়ের প্রতিবাদ করার জন্য যে চারিত্রিক দৃঢ়তা দরকার, তা তোমারই আছে, আমার মেয়ের নেই। প্রার্থনা করি আমার মেয়ে যেন কোর্টে মিথ্যেবাদী প্রমাণিত হয়, আমার মেয়ে হারুক, তুমি অন্তত জয়ী হও। এ কি আশীর্বাদ না অভিশাপ? ঝিনুক চাতকের মতো আকাশের দিকে তাকালো। ছেলেদের বৃত্ত ক্রমশ ছোট হচ্ছে, আরো ছোট। এখনো বৃষ্টি নামলো না কেন? মৃণালিনী বুঝি ঝিনুকের জন্য অপেক্ষা করছিলেন শান্তি পাড়াবাড়ির পশ্চিম বারান্দায়। কেমন যেন অবসন্ন দেখাচ্ছিল তাকে। ললিত শরীর ইজি চেয়ারে শয়ানো, মুখের প্রতিটা বলি রেখা বড় বেশি প্রকট। ঝিনুকে একবার চোখে দেখে নিয়েই দু চোখে আবার নির্নিমিত। করিত স্বরে ডাকলেন, আয়। ঝিনুক নিঃশব্দে তার পায়ের কাছে বসল। মৃণালিনী চোখ বুঝে বললে, নিচে কেন, পাশে উঠে বস। ঝিনুক নড়ল না। আলতো হাতে মৃণালিনীর হাত ছুঁয়ে আছে। এই স্পর্শটুকুর জন্যই না বারবার ছুটে আসা। এই পশ্চিমের বারান্দায় শেষ দুপুরের বাতাসে নবীন হেমন্তের ঘ্রাণ। আজ ষষ্ঠী, দেবীর বোধন। পুজো এবার দেরিতে এসেছে। নির্মেঘ আকাশ তকাতকে নীল। চূড়ান্ত পরাজয়ের পর বর্ষা পালিয়েতে শেষ পর্যন্ত মেঘের পল্টন নিয়ে। এইমাত্র কদিন আগে হাহা করে গলা ফাটিয়ে জয়ের হাসি হাসছে হলুদ রোদ্দুর। পুজো মণ্ডপের ঢাকে ঢাকে সেই হাসির প্রতিধ্বনি। ঝিনুকও হেরে গেল, মামলার কফিনে ঢুকে পড়েছে। ছুটির পর ম্যাজিস্ট্রেট শেষ পেরেকটা মারবেন। মৃণালিনী নাতির মাথায় হাত রাখলেন। বছরকার দিনে এমন মুখ গোমরা করে আছিস কেন? তোর জন্য ক্ষীরের চপ বানিয়ে রেখেছি, চল ঘরে চল। না, মিষ্টি খাবো না, মুখের একদম স্বাদ নেই। জ্বর তো কবে ছেড়েছে, এখনো রুচি ফিরল না। ঝিনুক লম্বা শ্বাস ফেললো। রুচি কি শুধু জিভেই থাকে? ঝাল ঝাল কিছু খাবি? সিঙ্গারা আনাবো? থাক, ভাল লাগছে না। বাবুল গাম খাচ্ছিস না কদিন? সত্যি জ্বরটা একেবারে দুর্মুষ করে দিয়ে গেছে ঝিনুককে। শেষ দিন সাক্ষ্য দিয়ে ফেরার পর থেকেই হাই টেম্পারেচার। আগের দিন জেরার সময় শরীরের ক্ষয়টা সিগন্যাল দিতে শুরু করেছিল। তৃতীয় দিন মাথা উঁচু করে কাঠগড়া থেকে নামতেই তপ্ত বিদ্রোহ। 7 দিন ধরে শরীর জুড়ে ভাইরাসের তুমুল দাপাদাপি। রাত বাড়লেই চরচর করে 103, 104, 105। দিনের বেলা অসহ্য ব্যথায় মস্তিষ্ক বিবশ, সর্বক্ষণ শুধু মরার মতো পড়ে থাকা। মহালয়ার আগের দিন জ্বর ছাড়লেও আছাড় খেয়ে পড়েছে ঝিনুক। এখনো কাহিল বড়, জিভও সজুত হলো না পুরোপুরি। যে জন্য আশা সে কথাই তুলল ঝিনুক। তুমি তাহলে সত্যিই রামরামপুর চললে? তুই কি চাস আমি যাই? অকস্মাৎ ঢেকি হয়ে এই কয়েদখানায় পড়ে থাকি বাকি জীবনটা? ঝিনুকের চাওয়াতে আর কি এসে যায় এই ভূমণ্ডলে? অন্তর দিয়ে চাইলেই বা ঝিনুক পাবে কেন? চাওয়ার শব্দটা যে বড় স্বার্থপর, বিভ্রান্তকর। ঝিনুকের বুক আরো ভারী হয়ে গেল। মন স্থির যখন করেই ফেলেছ, আমার চাওয়ার প্রশ্ন উঠছে কেন? একটা কথা শুধু বলতে পারি, এই কয়েদখানা তুমি নিজেই বেছে নিয়েছিলে। ধুর বোকামে, আমাদের তো সবটাই কয়েদখানা, শুধু জেলারটা বদলে যায়। কখনো বাবা, কখনো বর, কখনো ছেলে, কখনো বা এই পাঁচিল ঘেরা বাড়ি।
সংসার কয়েদে শেকলের গায়ে স্নেহ, প্রেম, ভালোবাসার একটা মোড়ক থাকে। মোড়কটা খসে পড়লে একটা গারদখানা থেকে ওই গারদখানা আরো ভয়ঙ্কর। দেখি না নতুন জায়গায় গিয়ে বুক ভরে খানিকটা বাতাস নিতে পারি কিনা। কবে রওনা দিচ্ছ? বাবা বলছিল পুজোর পরই নাকি চলে যাওয়ার প্ল্যান করছো। প্রথমে সেই রকমই ভেবেছিলাম, ব্যাংকের কিছু কাজ রয়ে গেছে, এখানকার ফিক্সড ডিপোজিটটাও তুলতে হবে। নোটিশ দিলেই আর সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না। ওইদিকে একা হাতে সব সামলে নিয়ে গিয়ে শরৎটার যা লেজে গোবরে অবস্থা। ঝিনুক সব বুঝেও অবুঝ হয়ে যাচ্ছিল। তার একমাত্র শান্তির আশ্রয়টাকে কেড়ে নিচ্ছে শরৎ ঘোষাল। রাগ রাগ মুখে বলল, ঠেলা বুঝুক, আশ্রম প্রতিষ্ঠা করবে, একটুও নাজেহাল হবে না সে কি হয়? মৃণালিনী নাতনির বিরাগটা ঠিক ধরতে পারলেন না। বললেন, তা তো বটেই, সেই জন্যই তো এখন ওর পাশে গিয়ে দাঁড়ানো দরকার। শুনেছিস তো, এর মধ্যে দুটো বড়ে খেদানো বউ আর একটা অনাথ বাচ্চা জুটে গেছে। শুনেছি। ঝিনুক উদাস উত্তর দিল, শরৎবাবুর বাড়িতে এসেছিলেন? মৃণালিনী বললেন, তুই তো বলেছিলি ওকে সাহায্য করবি, জানা এর মধ্যে একদিন ঘুরে আয় না রামরামপুর থেকে, ভালো লাগবে। ঝিনুক রাগ কাড়ল না। আর ভালো লাগা মন্দ লাগার অনুভূতিগুলো কেমন ভোঁতা মেরে গেছে। কিরে যাবি? যদি বলিস তো শরৎকে বলে দি, তোকে বাড়ি থেকে নিয়ে যাবে। লক্ষ্মী পুজোর আগেই ঘুরে আয়, এরপর তো হাজার কাজে আটকা পড়ে যাবি। বিয়ের বাজার বলে কথা, শাড়ি কেনা আছে, গয়নার গড়ানো আছে। বাবলির বিয়ে তো মাসের শেষে, এত তাড়াতাড়ি বাজার করে কি হবে? পিসিমণি তো আসছে ডিসেম্বর জানুয়ারিতে। বাবলির বিয়ে কেন? তোর মাঝে বলে গেল তোর বিয়ে। আমার বিয়ে? এখনই সূর্য আকাশ থেকে খসে শান্তি পাড়াবারের বারান্দায় গড়াগড়ি খেলেও এত চমকাতো না ঝিনুক। স্তম্ভিত স্বরে ছিটকে ছিটকে গেল, কবে বিয়ে? কার সঙ্গে বিয়ে? তোর বাবা মা তো বলে গেল দিন ঠিক হয়ে গেছে, 18ই অঘ্রাণ। তোর পিসিদের সেই মতো আসতে লিখে দিয়েছে। মৃণালিনী নিরীক্ষণ করছেন ঝিনুককে। কেন, তুই জানিস না? নাকি আমার সঙ্গে হেয়ালি হচ্ছে? ঝিনুকের স্নায়ুতন্ত্র ছিল পড়ানো ঝিনুকের মতো টান টান। মাথার ঠিক মাঝখানে একটা শিরা দপ দপ লাফাতে শুরু করেছে। নিশ্চিত চোখে মৃণালিনীর দিকে অপলক। আমি তোমার সঙ্গে কোনোদিন হেয়ালি করিনি ঠাম্মা, কখনো না। তুমি একটু ঝেড়ে কাশো তো শুনি, কি নতুন ষড়যন্ত্র তৈরি হয়েছে আমার এগেনস্টে। সত্যি তুই জানিস না? বলছি তো না 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 না। মৃণালিনী উঠে বারান্দার দূর প্রান্তে চলে গেলেন। তার আশঙ্কাটাই তবে সত্যি হতে চলেছে। এই জন্যই সুজাতা তার হাত ধরে এত কাকুতি মিনতি করে গেল। মা, আপনি যখন যাবেনই ঠিক করেছেন, মেয়েটার বিয়ে অবধি অন্তত থেকে যান। ঝিনুককে যদি কিছুই বোঝানোর দরকার হয়, আপনি ছাড়া তার আপনাকেই যা মানে। শান্তি পাড়াবার আজ ফাঁকা ফাঁকা। পুজোর দিন কোন কোন দয়ালু সন্তান ঘরে নিয়ে গেছে মা মাসিকে। প্রভা ঠাম্মা নতুন থান পরে নিশ্চুপ তাকিয়ে আছে পথের দিকে। ঝাঁকড়া আম গাছের আড়ালে বসে কুবো পাখি ডেকে চলেছে এক টানা। একজোড়া সেপাই বুলবুল নাচছে পিরিক পিরিক। সামনের পিচ রাস্তায় কাঁপিয়ে দুর্দম গতিময় দুটো ট্রাক পরপর ছুটে গেল। জল স্থল কাঁপানো যান্ত্রিক গর্জনে হারিয়ে গেছে পাখির ডাক। 2-1 মিনিট পর ডাকটা ফিরল, কুপ 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 কুপ। মৃণালিনী অস্থির পায়ে ঝিনুকের কাছে ফিরলেন। ছেলেটা নাকি খুব ভেঙে পড়েছে, সারাক্ষণ মন মরা হয়ে থাকে। যে চাকরিটা করতো সেটা শুনলাম ছেড়ে দিয়েছে তোর জন্য। নতুন কোথায় ইন্টারভিউ দিয়েছে, নভেম্বর থেকে বোধহয় জয়েন করবে। টুর্নিরে দিদি জামাইবাবু নাকি বলে গেছে এসব কথা। ঝিনুক স্বগোক্তি করল, কবে হলো এত সব? মৃণালিনী বললেন, অত দিনক্ষণ বলতে পারবো না, তোর জ্বরের সময়ই বোধহয়। মন্টু সুজাতাও তো গিয়েছিল ছেলেটার বাড়িতে। ঝিনুক মাটিতে থেবড়ে বসে পড়ল। কবে এসেছিল তনিমাদি বিজনদা? মনে পড়ছে না। অসুখের 7টা দিন এখনো কেমন ঝাপসা ঘুরে ডুবে আছে। মাঝ নিশীথে তারার মতো এক একটা দিন যদি এক এক মুহূর্ত দেখা দেয়, তো পর মুহূর্তে হারিয়ে যায় ঘন তমিশ্রায়। স্কুল ঝেঁটিয়ে অনেকেই এসেছিল মনে আছে।
মাধুরীদি, গীতালি আন্টি, দীপিকাদি, লেখাদি। মাধুরীদি তার ছুটির দরখাস্ত নিয়ে গেল। মাধুরীদি নিল না, গীতালি আন্টি গুলিয়ে যাচ্ছে। বিশাখা, মৈনাক আর সুলগ্নাও তো একদিন। স্মৃতির গলি হাতড়াচ্ছে ঝিনুক। কাকামণি কাকিমা এসেছিল, রুমকি, মামা মামিরা। আর কে এসেছিল? ঠাম্মা, শরৎ ঘোষাল, বাবুয়া। হ্যাঁ, তনিমাদিও তো মাথার কাছে একদিন বসেছিল অনেকক্ষণ। বিজনদা দাঁড়িয়েছিল দরজায়। সেই দিনই কি? 5 মাসের ম্যারাথন দৌড় সাঙ্গ করে মুখ থুবড়ে বিছানায় পড়ে আছে ঝিনুক, শেষ ফিতেটা ছুঁয়ে। প্রশস্ত রাজপথ থেকে তাকে বারবার ঠেলে দেওয়া হয়েছে কাঁটা, গুল্ম, ঝোপঝাড় আর বিষাক্ত লতাকীর্ণ দুরূহ পথে। ফুসফুসের বায়ু নিঃশেষ। স্টেডিয়ামের একটি লোকও হাততালি দেওয়ার জন্য অপেক্ষা করেনি। সম্পূর্ণ শূন্য মস্তিষ্কের জ্বরে ছটফট করছে ঝিনুক। তার ঠিক তখনই তার পাশের ঘরে মিটিং চলছে ঝিনুকের সোনালী ভবিষ্যৎ নিয়ে। শরীর ভেঙে আসছে ঝিনুকের। টাটকা ক্ষত থেকে গল গল পুঁজরক্ত বেরিয়ে এলো। মাগো, কি যন্ত্রণা! মৃণালিনী নাতনির মাথায় হাত রেখেছেন। শান্ত হ দিদি, শান্ত হ। আমার মন বলছে ছেলেটা তাকে সত্যিই ভালোবাসে। মিথ্যে কথা। ভালোবাসলে কেউ ওভাবে অপমান করতে পারে? যে আচরণটাকে তুই অপমান ভাবছিস, ছেলেরা তাকে অপমান বলে মনেই করে না। মেয়েদের কিসে অপমান হয় সেই বোধটা কোথায় ওদের? ওরা ওদের মতো করে ভালোবাসে, নিজেদের দাপট 16 আনা বজায় রেখে। মৃণালিনী নিজে চেয়ারে হেলান দিলেন। দীর্ঘ জীবন ধরে পুঞ্জীভূত ক্ষোভ, অভিমান, অপমান তার জীর্ণ হাড়ের খাঁচাটাকে ঝাঁকিয়ে চলেছে। কত কথা শোনাবে তিনি তার আদরের নাতনিকে? এক সন্ধ্যায় সব কথা শেষ হবে কি? মৃণালিনী গলা কাঁদছে। অন্যদের কথা আর কি বলবো, আমার কথাই শোন। তোর দাদু বিয়ের সময় 1 কাড়ি টাকা নিয়েছিল আমার বাবার কাছ থেকে, আমাকে বিয়ে করার জন্য। দাবি, তার জন্য সারা জীবনে তার একবারও কিছু মনে হয়েছে সে আমাকে অপমান করেছিল? কত বড় অপমান! লেখাপড়ায় আমি খারাপ ছিলাম না, বাবা তবু ম্যাট্রিক পরীক্ষার ঠিক মুখে মুখে আমার বিয়ে দিয়ে দিল। শ্বশুরবাড়িতে এসে তোমার দাদুকে বললাম আমি পড়তে চাই। তোমার দাদু তখনকার আধুনিক মানুষ, পড়তে দিল। প্রাইভেটে ম্যাট্রিক দিলাম, আইএও পাশ করলাম। কিন্তু বিয়ে পড়ার সময় তোমার দাদু বেঁকে বসলো, বলল সংসারের ক্ষতি হচ্ছে, ছেলের যত্ন হচ্ছে না। কত কান্নাকাটি করলাম, তোমার দাদু গড়ল না। অথচ তোর দাদুর সংসারে দোহাইটা সত্যিই ছিল না। সংসারের সব কাজ ছেড়ে মন্টুকে কোলে নিয়ে বসে পড়াশোনা করতাম, অথবা সবাই ঘুমোলে মাঝরাতে। তবু বাধা দিল কেন? না, তার ভয় ছিল বিয়ে পাশ করে আমি যদি তার সমান সমান হয়ে যাই। বলা যায় না, আমার রেজাল্ট তার থেকেও ভালো হয়ে গেলে সে মুখ দেখাবে কি করে? সেই যে আকাঙ্ক্ষাটাকে মেরে ফেলা হলো, সেটা অপমান নয়? তা বলে তোর দাদু কি আমাকে ভালোবাসতো না? বাসতো, আমাকে ছেড়ে একদিনও থাকতে পারতো না। তারপর দেখ, ছেলে মেয়েদের জন্ম দিয়ে দিলাম আমি। তোর শুনতে খারাপ লাগবে, তবু তোকে বলি, আমি যদি বলতাম তোর দাদু তোর বাবা, কাকা, পিসির বাবা নয়, তবে চন্দ্র সূর্য তারা কেউ এসে অপ্রমাণ করতে পারতো না সে কথা। আমরা মেয়েরা তা বলি না, সংসারগুলো তাই টিকে থাকে। মোদ্দা কথা, ছেলে মেয়েদের মাথায় ক্ষতি, অথচ তাদের মানুষ করার ব্যাপারে মার দাবিটা বড় নয়, বাবার দাবিটাই আগে। তো দাদুও ছেলে মেয়েদের মানুষ করার ব্যাপারে আমার কোনো কথাই গ্রাহ্য করেনি কোনো দিন। সে যা ভাববে সেটাই ঠিক। ধ্রুব, আমি ছেলে মেয়েকে কিভাবে গড়তে চাই তার কোনো মূল্যই নেই। এটা অপমান নয়? একঝোঁকে অনেক কথা বলে হাঁপাচ্ছেন মৃণালিনী। আবার দম নিয়ে বললেন, আমি কিন্তু তবুও তোর দাদুকে ভালোবাসতাম। ভালোবাসা এমনই জিনিস। তুই কি তুর্নির হয়ে ওকালতি করতে চাস? ঝিনুক সোজা হলো। নাকি নিজে হেরেছ বলে আমাকেও হারতে বলছো? নিজে অন্যায়ের প্রতিবাদ করতে পারোনি তাই এখনকার এই মেয়ে লড়াই করে জিতে যাবে এটা মনে হয় তুমি? সে তুই যা ভাবিস। মৃণালিনী ঝিনুকের কথা কেড়ে নিলেন।
আমাদের সময় তোদের সময়ে কথাটা কি তফাৎ হয়েছে বুঝি না বাপু। হ্যাঁ, তোরা এখন অনেক বেশি স্বাধীন। মিলিটারিতে যাচ্ছিস, হিমালয়ে উঠেছিস, ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে লেখাপড়া শিখছিস, চাকরি করছিস। তবু বুকে হাত দিয়ে বলতো, সত্যি কতটা ছাড় পেয়েছিস তোরা? এটা বুঝিস না, ছেলেরা যতটা ছাড়বে ঠিক ততটাই জমি পাবি তোরা, তার বেশি এক চুল নয়। ছেলেরা সংসারের ভেতরে আটকে থাকা জবুথবু মেয়ে আর পছন্দ করছিল না, তাই তোদের পড়াশোনা করতে দিয়েছে। ছেলেরা একা সংসার চালাতে পারছিল না, কিংবা বলা যায় সংসারের প্রয়োজন হলো, তাই তোরা চাকরি করতে বেরোলি। বেশি দূর যেতে হবে না, তুই তোর মা মাসিদারি দেখ, তোদের ওপর ঠাকুমা দিদিমারাকে দেখ, তাহলেই বুঝতে পারবি কিভাবে একটু একটু করে ছাড় দেওয়া হয়েছে তোদের। এখন ছেলেরা তোদের আরো খোলামেলা দেখতে চায়, তাই টিভিতে, সিনেমায়, বিজ্ঞাপনে তোদের খোলামেলা হয়ে নেচে বেড়াতে হচ্ছে ছেলেদের মন খুশি রাখার জন্য। আর সেটাকেই তোরা স্বাধীনতা ভেবে ছাগল ছানার মতো লাফাচ্ছিস। এটা স্বাধীনতা নয় রে দিদি, স্বাধীনতার মরীচিকা। স্বাধীনতা হলো মনের অনুভূতি। তোদের সেই মনের স্বাধীনতাটাকে ছেলেরা কখনোই মানবে না। মানবেই বা কেন? আমরা সভ্য হলেও পৃথিবীতে এখনো আদিকালের নিয়মটাই চলে, যার শক্তি বেশি তার কথাই আইন। জোরটা কার? তার। রমিতা চৌধুরীকে দেখে বুঝছিস নি? পরিচিত ঠাম্মা যেন এক অচেনা রাগী যুবতী। তিল তিল বারুদের কণা স্তূপাকৃত হয়ে এক অতিকায় মারণাস্ত্র। আক্রমণের পর আক্রমণ হানছে মৃণালিনী। আজকের মেয়েদের শুধু নয়, মন মাথা মেয়েদের চিরকালই আছে প্রতিবাদ করবার সাহসও। আজ থেকে 3000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল একজনই, এক নারী, গান্ধারী। দ্রৌপদীর অপমানের বিরুদ্ধে একমাত্র সেই রুখে দাঁড়িয়েছিল। সে তার স্বামী ছেলেদেরও অভিশাপ দিতে ছাড়েনি। চোখ বাঁধা অবস্থাতেই চোখ খোলা লোকেদের থেকেও সে বেশি দেখতে পেয়েছিল। যদিও তাদের যুদ্ধ বন্ধ হয়নি, তার মানে কি গান্ধারী হেরে গিয়েছিল? তার প্রতিবাদ মূল্য নেই? ঝিনুক ম্লান হাসল। না গো ঠাম্মা, প্রতিবাদের দাম কোথাওই নেই। দেখলে তো আমি কেমন হেরে ভূত হয়ে গেলাম। ডিফেন্সের উকিল গাদা গাদা সাক্ষী এনে প্রমাণ করে দিল বচরাতরা তখন ওই তল্লাটেই ছিল না। যার মোটর সাইকেল পড়েছিল সেও নাকি তখন চা খাচ্ছিল 8 মাইল দূরে, রেস্টুরেন্টে বসে। রেস্টুরেন্টের মালিকও কাঠগড়ায় দাঁড়িয়ে গীতা, কোরআন, বাইবেল ছুঁয়ে দিব্যি বলে গেল সে কথা। আর উকিলটা সারাক্ষণ আমার দিকে আঙ্গুল তুলে বলে গেল, এই দেখুন ইওর অনার, এটা একটা মিথ্যেবাদী মেয়ে। এই দেখুন ইওর অনার, এটা একটা নষ্ট মেয়ে। ভদ্র ঘরে জন্মেও খদ্দের ধরার জন্য রাত বিরেতে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকে। যাদের ধরতে পারে না তাদের উপর এভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। দিনকে পুরো রাত করে দিল। অভিমানে গলা ভিজে গেল ঝিনুকের। এরপরেও তুমি বলবে প্রতিবাদের মূল্য আছে? 1000 বার বলবো। জিত তোরই হয়েছে। কটা মেয়ে তোর মতো শেষ পর্যন্ত সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে? ঝিনুকের বলতে ইচ্ছা হলো, আমি দাঁড়িয়ে থাকিনি ঠাম্মা, দাঁড়িয়েছিল আমার স্বপ্নে দেখা মিনারের মতো খাড়া সেই নারকেল গাছ, যে গাছের কাণ্ড কুড়ে কুড়ে খেয়ে ফোপড়া করে দিয়েছে একজন। সেই একজন যে ছিল ঝিনুকের পরম বিশ্বাসের আধার, যার সঙ্গে লক্ষ দুদিন পথ একসঙ্গে হাঁটবে বলে ভেবেছিল ঝিনুক। যুদ্ধের মাঝখানে লুকিয়ে শত্রু শিবিরে চলে গিয়েছিল যে, মুখে বলল, তুমিও শরৎবাবুর মতো আমাকে সান্ত্বনা দিতে চাইছো ঠাম্মা? মামলাতে তো হার জিত আছেই, ভিকটিম হস্টাইল, ফলস সাক্ষী, তা বলে তো ঘটনাটা মিথ্যে হয়ে গেল না ম্যাডাম। না ঠাম্মা না, তোমরা আমাকে ভোলানোর চেষ্টা করো না। বিকেল শেষ। চাঁদটা গোলাপি আকাশ ছেড়ে দিয়েছে শক্তিমান সূর্য রাতটুকুর জন্য। দূরের ঢাকের শব্দ আর মাইকের গান অনুপ্রবেশকারীর মতো ঢুকে পড়েছে নিস্তরঙ্গ বাড়িটায়। মৃণালিনী উঠে বারান্দার আলো জ্বাললেন। দোতলায় পড়ে থাকা কয়েকটা নির্জীব শরীর ঘর থেকে বেরিয়ে একে একে নেমে যাচ্ছে একতলায়, টিভির সামনে বসে গৃহবাসের উত্তাপ নিতে। মৃণালিনী ঘরের বাতিটাও জ্বেলে এসে আবার নাতনির পাশে বসেছেন। আমার গাছে এটা সত্যি কথা বলবি দিদি? বলো, তুই তূর্ণিরকে ভালোবাসিস? বাসিস না?
ওর জন্য একদিনও তোর মনটা আনচান করেনি? এর মধ্যে একবারও দেখতে ইচ্ছা করেনি ছেলেটাকে? ঝিনুক নয়, ঝিনুকের হয়ে অন্য কেউ বলে ফেললো করেছে। একবারও মনে পড়েনি কত সুন্দর সময় তোর একসঙ্গে কাটিয়েছিস? অন্য ঝিনুক চুপ। কে হায় হৃদয় খুঁজে বেদনার জায়গাতে ভালোবাসে? তাহলে কেন তুই তিন্নিরকে বিয়ে করবি না? দেখো ঠাম্মা, আমি কাকে বিয়ে করব না করব সেটা আমার ব্যাপার, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তোমরা নাক গলাবার কে? তুমি, মা, বাবা, তন্নির দিদি জানাবু, বাড়ির লোক। তন্নিরকে আমি পছন্দ করেছিলাম, ওকে বিয়ে করার সিদ্ধান্তটাও আমারই ছিল। তোর বলছিস না? বল তোদের, তোদের দুজনের। তন্নির তোকে এখনো চায়। নিশিম বেদনায় দুমড়ে যাচ্ছে ঝিনুকের হৃৎপিণ্ড। রাগ নয়, অভিমান নয়, প্রেম নয়, ঘৃণা নয়, এ যন্ত্রণার উৎস আরো অতলে, আরো গভীরে কোথাও। ঝিনুক হিমশীতল প্রশ্ন করলো, আচ্ছা ঠাম্মা, একটা কথার উত্তর দাও তো। আমি যদি তন্নির অপমান করে চলে আসতাম, তার বিশ্বাস নষ্ট করে দিতাম, তারপরেও কি আমি বায়না করলে তন্নির আমাকে বিয়ে করতে রাজি হয়ে যেত, পুতুল চাই বলে? নাতনির কথার ভঙ্গিতে মৃণালিনী হেসে ফেললেন। হেসো না। ধরো আমি যদি কেসটা জিতে যেতাম, তাহলেও কি তন্নির আমার কাছে আসতো তার ইগো ছেড়ে ফেলে? আমি হেরেছি বলেই নিজের ইগোর সঙ্গে কম্প্রোমাইজ করে ওর সুবিধা হয়েছে। ঝিনুক হাত মুঠো করল, প্রাণপণে মুঠো চাপছে। আর একটা কথাও কিছুতেই আমার মাথায় ঢুকছে না ঠাম্মা। আমাকে না জানিয়ে আমারই বিয়ে ঠিক করা হয় কি করে? আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন নেই কারুর? তন্নির আমার জায়গায় হলে তন্নিরের অনুমতি ছাড়া তার বিয়ে ঠিক করতে পারত কেউ? মৃণালিনী উত্তর দিতে পারলেন না। উত্তর কি আছে? ঝিনুক বলল, চুপ করে থেকো না। তুমিও কি আমার মাথা হিট করে জীবন কাটাতে বলছো, সব মেনে নিয়ে, রমিতা চৌধুরীর মতো? মৃণালিনী নড়ে বসলেন। নাতনিকে তিনি কি করে বলেন এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে 70 বছর বয়স হয়ে গেল তার। নিচু গলায় বললেন, জীবন ব্যাপারটাই বড় অদ্ভুত রে দিদি। তোকে একটা গল্প বলি শোন। ছোটবেলায় বাবা খুব বলতেন গল্পটা, এই বয়সে এসে খুব বেশি মনে পড়ে। এক ব্রাহ্মণ জঙ্গলের লতা পাতায় পা জড়িয়ে কুয়োতে পড়ে গেছে। কুয়োর মুখে একটা পাগলা হাতি দাঁড়িয়ে, নিচে এক বিষধর সাপ, ফনা তুলে ফোঁসফোঁস করছে সাপটা। ব্রাহ্মণের পা উপরে, মাথা নিচে। যে লতা জড়িয়ে ঝুলছে সেই লতার গোড়াটাও খসখস করে কাটছে একটা ইঁদুর। লতার অজস্র ফুল, ফুল ভরা শাখার মৌচাক, সেখানে ঝাঁক ঝাঁক মৌমাছি উঠছে। ওই ভয়ঙ্কর দশাতেও লোকটা মুখে মৌচাক থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরে পড়ছে। কি আশ্চর্য! এক্ষুনি মরবে, তবু লোকটার তৃষ্ণার শেষ নেই। এক ফোঁটা মধু পড়ে মুখে তৃষ্ণা আরো বাড়ে। জীবন হলো ওই রকমই, ফোঁটা ফোঁটা মধুর লোভেই আমরা বেঁচে থাকা। কিরে, বুঝলি কিছু? ঝিনুক বুঝেছে, কিন্তু শুধু বুঝলেই যদি উপশম হতো যন্ত্রণার, অজস্র দুঃখ অপমানের গল্প শুনলেই যদি ফিরে আসতো অপার শান্তি। হায় রে, লক্ষ খরগোশ জোড়া দিয়ে কি নির্মাণ করা যায় সূর্যের সপ্তম ঘোড়া? থাক, ঠাম্মাকে বলে লাভ নেই। ঠাম্মা বুঝতেই পারবে না সম্পর্ক ছাড়া যন্ত্রণা কি গভীর। হয়তো বলে দেবে, কোর্টের উকিল নষ্ট মেয়ে বলেছে বলে ব্যথা পেও না ঝিনুক। প্রাচীন ভারতে নষ্ট মেয়েদের স্বতন্ত্রা বলা হতো, তুমিও তো স্বতন্ত্রাই। ঝিনুক হাঁটুতে মুখ গুছল। চারিদিকের মরুভূমির মাঝে তার একখানা মরুদ্যান ছিল। তার জলের উৎস কি স্তিমিত হয়ে গেল, নাকি ধিকি ধিকি তুষের আগুনে শুকিয়ে যাচ্ছে এই প্রাচীন অন্তঃসলীলা? ক্লিষ্ট স্বরে ঝিনুক বলল, আমি তোমাকেও হিসেবে মেলাতে পারছি না ঠাম্মা। এই তো তোদের দোষ, সবকিছু তোরা বড় হিসেবে মেলাতে চাস। আরে বাবা, মানুষের মন হলো হিসেবের বাইরের জিনিস, গোজামিল ছাড়া মিলতেই চায় না। ওই দেখ না শরৎ যে অত হিসেবে মিলিয়ে মানুষকে ছকে আনতে চায়, সে নিজের বউটাকেই হিসেবে মেলাতে পারেনি। ঝিনুক বরফ কণ্ঠে প্রশ্ন করল, তুমি ওর বউয়ের কথা জানো? মৃণালিনী মাথা দোলালেন। শরৎ ভেবেছিল বউ লজ্জা অপমানে মুখ পারবে, থানা পুলিশ কোর্ট বেশি না করাই ভালো।
এদিকে ঠুটো স্বামীকে ধিক্কার দিতে দিতে গায়ে আগুন লাগিয়ে মরে গেল বউটা। কিসে মেয়েদের লজ্জায় বাঁচে তাই বুঝে উঠতে পারেনি শরৎ। এখন বাকি জীবনটা অনুতাপে পুড়ছে। পলকের জন্য ঝিনুকের বুকটা ছ্যাদ করে উঠল। প্রায়শ্চিত্ত বিদ্যুৎ ঝলকের মতো কোটের সেই বউটার মুখ মনে পড়ে গেল। কোল থেকে বাচ্চা ঝুলছে। বউটার জন্য শরৎ লড়েছিল, জিতিয়ে দিয়ে বউটার গালাগাল খেয়েছে। আহা বেচারা, লোকটার হিসেবই মেলে না, তবু হিসেব মেলানোর চেষ্টা করে চলেছে নিরন্তর। মৃণালিনী ঝিনুকের কাঁধ ছুড়লেন। কি ভাবছিস? কিচ্ছু না। আমি তোকে জোর করব না দিদি, শুধু বলছি একটু মাথা ঠান্ডা করে ভাব। ঝিনুক উঠে দাঁড়ালো। আমি তোমার গল্পের বামুনের মতো হেঁটুমুন্ড উদ্ধপদ হয়ে মধু চাটতে রাজি নই ঠাম্মা। ওটা জীবন নয়, জীবনের ছল। মৃণালিনী ঝিনুকের হাত টেনে ধরলেন। ছেলেটাকে তুই নয় ক্ষমাই করে দে না দিদি, তাতে তোর কষ্টটাও কমবে। সহসা ঝিনুকের বুকে মেঘের গর্জন। আমি পারবো না, পারবো না। কেন পারবি না? মেয়েরা ক্ষমা করে আসছে বলেই না টিকে আছে সমাজের সংস্কার। ক্ষমা যারা করে তারাই তো প্রকৃত শক্তিমান। ঝিনুক কাটা কাছের মতো আছড়ে পড়ল মৃণালিনীর কোলে। জাহান নামে যাক তুর্নির, আমি ওর মুখ দেখতে চাই না, কোনোদিনও চাই না, চাই না, চাই না। হেমন্তের সন্ধ্যায় আবার বর্ষা নেমেছে মুষল ধারায় ঝিনুকের চোখে। একটু একটু করে ফুটে উঠছিল দিনটা। হিমেল কুয়াশা ছিঁড়ে ক্রমশ বিকশিত হচ্ছে সকাল। প্রশান্ত, নির্জন, শীতল। সূর্য পুরোপুরি উঠে যাওয়ার পর নিরাসক্ত আকাশের রং ধরেছে, গাঢ় তুতে রং। কাঁচা রোদ্দুরে নরম হয়ে হেসে উঠল। পশ্চিম আকাশে কাঞ্চনজঙ্ঘার প্রাচীন আলোয় ঝলমল। তুষার কিরীটির প্রথম সূর্যকিরণের এক বিমূর্ত ছবি। গ্যাংটকের পাহাড়ি রাস্তা ধরে অনেকটা উপরে উঠে গিয়েছিল ঝিনুক। অপলক চোখে পাহাড়ের রং বদল দেখছিল। কালো থেকে ধোঁয়াটে নীল, তারপর ধোঁয়াটে সবুজ, ধোঁয়াটে ভাব মুছে শেষে সবুজ, বাদামি, হলুদ, অজস্র রঙের মিছিল। দেখতে দেখতে কান্না পাচ্ছিল ঝিনুকের। পৃথিবী এত সুন্দর, এত মায়াময়। ঝিনুক মন্থর পায়ে নামতে শুরু করলো এবার। ফিরছে জিন্সের প্যান্ট, মোটা চামড়ার জ্যাকেট, গলাবদ্ধ ফায়ারের টুপি, আর জুতো মোজা নিজেকে আষ্টে পিষ্টে মুড়েও নিস্তার নেই। ডিসেম্বরের ধারালো ঠান্ডা বাতাসের নখ ফোটাচ্ছে সর্বাঙ্গে। গ্লাভস পরা হাত পকেটে ঢুকিয়ে নিল ঝিনুক। এই কনকনে শীতের সকালেও একদল পাহাড়ি শিশু টুকটুকে লাল ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে। ক্ষণিক কলরোল তুলে দুরন্ত ঝর্ণার মতো নেমে গেল উতরাই বেয়ে। ঝিনুকের একটু মন কেমন করে উঠল। বৃক্ষমশিলা মহাবিহারেও কি এখন বেল বাজছে? দুই লেপচা যুবতী মাথা বুনো ঘাসের বোঝা নিয়ে চড়াই ভাঙছে। সুবেশা ঝিনুককে ঘুরে ঘুরে দেখছে তারা। ঝিনুক তাদের পেরিয়ে হাঁটছে আবার দুলে দুলে একা। হোটেল ঝিনুক দম নিল একটু। রিসেপশন কাউন্টারে একটা নেপালি ছেলে বসে বসে ঢুলছে। রাতে খোয়ারি তার পুরোপুরি কাটেনি এখনো। ঝিনুকের ডাকে বেশ কয়েক সেকেন্ডের পর সাড়া দিল সে। ঝিনুক বলল, চা, রুম নাম্বার 203। কার্পেট বিছানো কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠল ঝিনুক। ঘরে ঢুকে টুপি খুলে ফেলল, চামড়ার জ্যাকেটটাও। চতুর্দিক বন্ধ ঘরে বাইরের হাড় কাঁপানো শীত ঢুকতেও ঢুকতে পারছে না। সারা রাত জ্বলছে ফায়ার প্লেসে নিভু নিভু, তবু তার উত্তাপের রেশ গোটা ঘরে ছড়িয়ে। ডানলপ পিলোর মোড়া ডাবল বেড খাটে, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, টেবিল চেয়ারে। ডবল বেড খাটের ঠিক মধ্যিখানে অঘরে ঘুমিয়ে আছে তুর্নির, কুণ্ডুলি পাকিয়ে। দুটো মোটা লেপে তার আপাত মস্তক ঢাকা। সবেমাত্র কাল বিকেলে এখানে পৌঁছেছে তারা। ফুলসজ্জার পরদিনই বেরিয়ে পড়েছে বলে এখনো যেন বিয়ের ধকল কাটিয়ে উঠতে পারেনি তুর্নির। ঝিনুক শব্দ করে জানলার ভারী পর্দা সরালো। কাঁচের ছাড়শির ওপারে আবারও শ্বেতশুভ্র পাহাড় চূড়া। এক বিশাল পাহাড়, এত কাছে, ঠিক যেন পিছনের ব্যালকনির ওপারেই। ঝিনুকের কেমন গা ছমছম করে উঠল। এক ছুটে গিয়ে ঠেলেছে তন্নিরকে। এই এই, কি ঘুমোচ্ছিস এখনো? ওঠ, কি দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখ, একেবারে হাতের কাছে।
তূর্ণির একবার মাথা বার করেই আবার লেপের ভিতর ঢুকে গেল। কি আলসেমি হচ্ছে, ওঠ, এমন সুন্দর দৃশ্য মিস করিস না। লেপ থেকে এক হাত বেরিয়ে হ্যাচকা টান মারল ঝিনুককে। এই ঠান্ডায় তুই বেরোলি কি করে? একবার বেরিয়ে পড়লে একটুও ঠান্ডা লাগে না। তোকে তো কতবার ডাকলাম, উঠলি না। চা কোথায় বলেছিস? বলেছি বাবু সাহেব, বলেছি। চল, চা খেয়ে বেরোবো। বেড়াতে এসে কেউ এত বেলা পর্যন্ত লেপ মুড়ি দিয়ে ঘুমোয়? আমি তো বেড়াতে আসিনি। বলতে বলতে তূর্ণির ঝিনুককেও জোর করে টেনে নিল লেপের ভিতরে। তার হাত বেষ্টন করে ফেলেছে ঝিনুককে। ঝিনুক মিনমিন করে বলতে গেল, এক্ষুনি চা দেবে। সো হোয়াট, এটা হানিমুন সুইট, কোনো ডিস্টারবেন্স চলবে না। ঝিনুকের মুখ, গলা, ঘাড়, বুক আদরে আদরে ভরিয়ে দিচ্ছে তূর্ণির। এক এক করে খুলে গেল সমস্ত আবরণ। সদ্য চেনা নারী শরীর নিয়ে মাতাল হয়েছে পুরুষ। শাল ফুলের গন্ধ মুছে তার নাকে এমন আদিম মানবিক সুবাস। তোকে না পেলে আমি মরে যেতাম রে, ঠিক মরে যেতাম। ঝিনুকও বুক ভরে শুষে নিচ্ছে তার প্রিয় পুরুষের ঘ্রাণ। তাই বুঝি? আমি দিদিকে বলে দিয়েছিলাম তোকে আমার চাই, না পেলে আমি সুসাইড করব। ঝিনুক উত্তর দিল না। নিঃশব্দে তূর্ণিরের শরীরের ওম উপভোগ করছে। তূর্ণিরের গলা জড়িয়ে এসেছে কামনায়। খামোকে একটা ঝামেলা বাঁধিয়ে আমার টেনশন কেন বাড়িয়ে দিয়েছিলে তুমি? ঝিনুক তূর্ণিরের ঠোঁট ঠোঁট মিশিয়ে দিল। একটা চিনচিনে ব্যথা সঞ্চারিত হচ্ছে বুকে। শত শত মাইল দূরের শহরটা এই মুহূর্তে কি ভুলে থাকা যাবে না? তূর্ণির ঝিনুকের গালে গাল ঘষছে। সত্যি আমরা কি বোকা, তাই না? কোথাকার কে রমিতা পলাশ, কোথাকার কোন গুন্ডা, তাদের জন্য মাঝখান থেকে আমরা ঝগড়া করে মরছিলাম। লেপের অন্ধকারে স্বপ্নের নারকেল গাছটা দুলে উঠল, দুলছে, দুলতে দুলতে মিলিয়ে গেল। আসবে, আবার ফিরে আসবে, আমৃত্যু। প্রিয়তম পুরুষ এত কাছে, তবু মুহূর্তের জন্য অবসন্ন ঝিনুক। ছানলার ওপারে কাঞ্চনজঙ্ঘা হঠাৎই তার বুকে চেপে বসেছে। ফুসফুস আলোড়িত করে লক্ষ্য মন ভারী একটা দীর্ঘশ্বাস গড়িয়ে এলো। তরুণীদের মুখে আছড়ে পড়ছে সেই নিঃশ্বাস, ঘন, তপ্ত। আরো প্রবল আশ্বাসে তরুণীর ডুবছে ঝিনুকের শরীরে। ওই দীর্ঘশ্বাস চেনে না পুরুষ, জানে না কত অভিমান, অপমান আর যন্ত্রণা গোপন করে নারী ভালোবেসেছে তাকে যুগ যুগান্তর ধরে। পলাশ জানে না, তূর্ণীরও জানবে না কোনো দিন।